আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বড়াই গ্রামের সর্বস্তরের ছাত্র জনতা কর্তৃক আয়োজিত আজকের এই সংবর্ধনা প্রোগ্রামে সম্মানিত প্রধান আলোচক, গণমানুষের প্রিয় ঠিকানা বাংলাদেশ জামাত ইসলামীর নাটোর জেলা শাখার সংগ্রামী আমির, বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর মীর নুরুল ইসলাম, উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী নাটোর জেলার নায়েবে আমির, আমাদের শ্রদ্ধাভাজন বিশিষ্ট শিক্ষাবিদ দেলাওয়ার হোসেন খান স্যার, উপস্থিত রয়েছেন এই বড়াই গ্রামের কৃতি সন্তান, এই বড়াই গ্রামের পথে ঘাটে এখানকার মাটিতে মানুষের সাথে যার বেড়ে ওঠা দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ ইসলামী সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নাটোর জেলার সাবেক সংগ্রামী সভাপতি, নাটোর 4 আসনের বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত প্রার্থী, আমাদের এই বড়াই গ্রামের কৃতি সন্তান মাওলানা আব্দুল হাকিম ভাই সহ আজকের মঞ্চে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত রয়েছেন বিভিন্ন প্রশাসনের ভাইরা, উপস্থিত সাংবাদিক ভাইরা এবং আমার সামনে উপবিষ্ট এই উপজেলার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিত্ব, বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট যারা সমাজসেবক, বিশিষ্ট ব্যবসায়ী এবং ছাত্র ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে এই মঞ্চে যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, তারা সকলেই আমাদের শিক্ষক। সবার কাছেই কিছু না কিছু শেখার সুযোগ হয়েছে। আজকে কথা বলছিলাম এই উপজেলার একজন কৃতি সন্তান, আমরা দীর্ঘ আলোচনা করছিলাম আমাদের বিভিন্ন প্রোগ্রামে, আন্দোলন সংগ্রামে 2013-14 সালের যে আন্দোলন, সেই আন্দোলনের সামনের সারিতে দাঁড়িয়ে শার্ট প্যান্ট পরে টকবগে যুবকের মতো যিনি নেতৃত্ব দিয়েছিলেন আমাদের দেলাওয়ার হোসেন খান স্যার। এই 10 বছরের ব্যবধান, এই ব্যবধানে আজকে তিনিও বয়োজ্যেষ্ঠদের মধ্যে নিজেকে অন্তর্ভুক্ত করেছেন। আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলনের শহীদ হয়েছে। আমরা গভীরভাবে স্মরণ করছি ইসলামের সূচনা লগ্ন থেকে শুরু করে আজ অবধি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছেন। আমরা গভীরভাবে স্মরণ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের এই নাটোরে আমাদের কলিজার টুকরা মিকদাদ সহ যারা শহীদ হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। সম্মানিত উপস্থিতি, এই বাংলাদেশের মানুষ, আমরা স্বপ্ন দেখেছিলাম বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর। এই 54 বছরে যারা বাংলাদেশকে পরিচালনা করেছে তারা আমাদের সামনে উন্নয়নের বিশাল রোডম্যাপ দিয়েছে, কিন্তু বাস্তব পক্ষে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি, পরিবর্তন হয়েছে ওই সকল নেতৃবৃন্দের ভাগ্যের পরিবর্তন। আমাদেরকে বিভিন্নভাবে বলা হয়েছে আমরা উন্নয়নের রোডম্যাপ তৈরি করেছি, আমাদেরকে বক্তব্য দিয়ে শোনানো হয়েছে বাংলাদেশ উন্নয়নের জন্য ভাসছে, বাংলাদেশ ভাসে নাই, বরঞ্চ ভেসে গেছে যারা উন্নয়নের কথা বলে দুর্নীতি করেছিল তারা। এত দুর্নীতি যে কেবলমাত্র এমপি পালান নাই, মন্ত্রী পালান নাই, পাড়া মহল্লায় সিসকে সেই যিনি চেয়ারম্যান, যিনি সামান্য মেম্বার ছিল, তারও নির্যাতনের মাত্রা এত ছিল যে মসজিদের ইমাম পর্যন্ত পালাতে বাধ্য হয়েছে। সম্মানিত উপস্থিতি, আজকে বাংলাদেশ মুক্তিযুদ্ধের কথা বলে যারা মুক্তিযুদ্ধকে পুঁজি করে ব্যবসা করতে চায়, যারা জুলাই গণঅভ্যুত্থানের অধিকার ফিরিয়ে দেওয়ার পরিবর্তে জুলাইয়ের বক্তব্য দিয়ে
এই বাংলাদেশের মানুষের আয়স করার মাধ্যমে আবার নতুন ভাবে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে আমরা বিশ্বাস করি দেশের মানুষের অন্তর্চক্ষু খুলে গেছে, দেশের মানুষ তার মেনে নেবে না ইনশাআল্লাহ। আজকে কেউ কেউ দাবি করছেন তারা অনেক বড় দল, এদেশের মানুষ জানে আপনারা অনেক বড় দল। পৃথিবীর বুকে সবচেয়ে বড় মহাসাগরের নাম হচ্ছে প্রশান্ত মহাসাগর, যেখান থেকে এক ঢোক পানিও খাওয়া যায় না। পৃথিবীর এই সমুদ্রের তলদেশে সবচেয়ে বড় প্রাণীর নাম হচ্ছে তিমি। এই নীল তিমি এত বড় যে একটি জাহাজের চেয়ে বড়, কিন্তু মানুষ এক টুকরো গোস্তও খেতে পারে না। যদি বলি বনে, এখানে সবচেয়ে বড় প্রাণীর নাম হচ্ছে হাতি। কখনো হাতির গোস্ত খেয়েছেন? পৃথিবীর মানুষ এই হাতির মাংস খায় না। সুতরাং যারা নিজেদেরকে অনেক বড় মনে করছেন, যারা নীল তিমির সমান, যারা প্রশান্ত মহাসাগরের লবণাক্ত পানি, যারা নিজেদেরকে মনে করে যে নীল তিমি হয়ে হাতি হয়ে পৃথিবীর বুকে তারা নিজেদেরকে বড় হিসেবে প্রকাশ করতে চায়, বিনয়ের পরিবর্তে মানুষকে নির্যাতন করতে চায়, আমরা বলতে চাই ঠিক যেমনি ভাবে ক্যাম্পাসগুলোতে ছাত্ররা রায় দিয়েছে, আগামী দিনে বাংলাদেশের মানুষ আবার নতুন ভাবে এই নব্য ফ্যাসিবাদের বিরুদ্ধে রায় দেবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যদি বলি আজকে উন্নয়নের কথা, আমাদের মতোই পার্শ্ববর্তী কয়েকটি রাষ্ট্রের কথা আমরা বলতে চাই। আজকে যদি আমরা 1945 সালে স্বাধীন হয়েছে ইন্দোনেশিয়া, এই ইন্দোনেশিয়ার কথা যদি বলি, সামান্য এমন একটি রাষ্ট্র যেখানে বিভিন্ন দ্বীপ বিভিন্ন জায়গায় রয়েছে, যেখানে সব জায়গায় স্থলপথে যাওয়া যায় না, কোথাও জলপথ, কোথাও আকাশ দিয়ে সেখানে যেতে হয়। সেই রাষ্ট্র যে মাত্র কয়েক বছরের ব্যবধানে সেখানকার নেতৃত্ব সেই রাষ্ট্রের চেহারা পরিবর্তন করে ফেলেছে। সেখানকার শিক্ষা চিকিৎসা ব্যবস্থা, সেখানকার যদি অর্থনৈতিক ব্যবস্থা দেখেন, সবকিছু পরিবর্তন হয়েছে। ঠিক কয়েক বছর পরেই স্বাধীন হয়েছিল বাংলাদেশ, 54 বছর হয়ে দেশের মানুষ সঠিক শিক্ষার দিকে যেতে পারেননি। আমরা যদি বলি 1965 সালে স্বাধীন হয়েছিল মালয়েশিয়া, একই সময় স্বাধীন হওয়া দেশ মালয়েশিয়া এখন পর্যন্ত বাংলাদেশের যুবকরা স্বপ্ন দেখে তার পরিবারকে দুমুঠো ভাতের জন্য, তার জীবনের নিরাপত্তার জন্য মালয়েশিয়া যে পাম বাগানে মাত্র শ্রমিক হিসেবে সামান্য মূল্যে তার জীবন যাপন করছে। আজকে সেখানে একটি নেতৃত্ব এসেছিল যার নাম আপনারা জানেন, মাহাথির মোহাম্মদ। তিনি পুরো মালয়েশিয়াকে পরিবর্তন করে দিয়েছেন। সেখানকার পার্লামেন্ট সদস্যরা, ক্যাবিনেটরা দাঁড়িয়ে বলেছিল, মাননীয় প্রধানমন্ত্রী, আমরা চাই পৃথিবীর যে বড় বড় দেশগুলো রয়েছে, যেখানে ভালো শিক্ষা ব্যবস্থা, যেখানে ভালো চিকিৎসা ব্যবস্থা রয়েছে, এই আমেরিকা ইউরোপে আমাদের সন্তানগুলো থেকে প্রেরণ করে সেখান থেকে আমরা ভালো ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করতে চাই। মাহাথির মোহাম্মদ সেদিন জোর কণ্ঠে প্রতিবাদ জানিয়েছিলেন, বলেছিলেন পৃথিবীর সারা পৃথিবীতে খোঁজ করো, যেখানে ভালো বিজ্ঞানী পাবা, ভালো ডাক্তার পাবা, ভালো ইঞ্জিনিয়ার পাবা, তাদেরকে আমার মালয়েশিয়াতে ইনভাইট করা, আমি উচ্চ মূল্যে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এখানে ব্যবস্থা করতে চাই। আজকে সারা পৃথিবীর সেরা সেরা বিশ্ববিদ্যালয়গুলো প্রতিষ্ঠিত হয়েছে মালয়েশিয়াতে। ঠিক একই সময় যদি স্বাধীনতার কথা বলি, সিঙ্গাপুরের কথা, আমাদের যাদের জীবনের বড় একটি চাওয়া অংশ ছিল সিঙ্গাপুর, আমরা সিঙ্গাপুরের সব কথা বললে আমাদের স্বপ্ন জেগে ওঠে নতুন একটি লাক্সারিয়াস লাইফ। সিঙ্গাপুরের কথা মনে হলেই মনে হয় যে আমি হয়তো আমার পরিবার, আমার সমাজের মধ্যে সবচেয়ে শীর্ষস্থানে যেতে চাই, আমি যেতে পারবো। এই সিঙ্গাপুর যখন 1965 সালে স্বাধীন হলো মালয়েশিয়ার কাছ থেকে, এখানে একজন নেতা এসেছিলেন, লি কুয়ান ইউ। এই লি কুয়ান ইউ বললেন যে আজকে আমরা মালয়েশিয়া থেকে স্বাধীন হওয়ার পরে আমাদের প্রথম দায়িত্ব হবে এই সিঙ্গাপুরকে আমরা একটি এমন রাষ্ট্রে পরিণত করতে চাই যেখানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসবে কিন্তু নিরাপদে বসবাস করতে পারবে। এটা ছিল একটি জেলেদের পাড়া। এই সিঙ্গাপুরে মানুষ বসবাস করত কেবলমাত্র সমুদ্রে মাছ ধরে জীবন জীবিকা নির্বাহের জন্য। ছোট্ট একটি রাষ্ট্র, তাদের নেতৃত্বে পরিবর্তন শুরু হলো। আজকে 21 শতাব্দীতে এসে আমরা যদি খেয়াল করি, এই সিঙ্গাপুর পরিবর্তন হয়ে সারা পৃথিবীতে এমন একটি জায়গায় পৌঁছে গেছে যে সিঙ্গাপুরে মানুষ বসবাস করার জন্য, এই সিঙ্গাপুরে ব্যবসার জন্য সারা ইউরোপ আমেরিকা থেকে শুরু করে সারা পৃথিবীর মানুষের আজকে ইকোনমিক্যাল হাবে পরিণত হয়েছে এই সিঙ্গাপুর।
1955 থেকে 1975 সাল পর্যন্ত 20 বছর উত্তর ভিয়েতনাম এবং দক্ষিণ ভিয়েতনাম যুদ্ধ হয়েছিল। 20 বছর একটি রাষ্ট্রের গৃহযুদ্ধ হওয়ার পরেও আপনি যদি আজকে গুগলে সার্চ করেন, আপনি যদি 2টা বই পড়েন, দেখবেন আজকে বাংলাদেশের চেয়ে ওই ভিয়েতনাম 20 বছর যুদ্ধ করার পরেও তাদের জিডিপি মাথাপিছু আয়ের পরিমাণ অনেক বেশি। আজকে যারা কেবলমাত্র আমাদের উন্নয়নের গল্প শুনিয়েছিল, যারা মুক্তিযুদ্ধের কথা বলে বারবার আমাদের সামনে কথা বলে দাঁড় করানোর চেষ্টা করেছিল এদেশে, আমার মনে হয় কেবলমাত্র তারা নিজেদের ব্যবসা এবং লুটপাট করার জন্যই আমাদের সামনে বলেছিল বাংলাদেশে তারা উন্নয়ন করতে চায়। তারা কি উন্নয়ন করেছে আমরা এবং এই বাংলাদেশের মানুষ দেখেছে। 2008 সালের নির্বাচনের পরে সর্বপ্রথম তারা পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে সেদিন 73 জন মানুষকে হত্যা করেছিল, যার মধ্যে 57 জন ছিল আমার বাংলাদেশের সবচেয়ে দেশপ্রেমিক সেনাবাহিনীর সন্তান। তারা 14 সালের নির্বাচনের পূর্বে এদেশের আলেম সমাজের উপর, সেদিন হেফাজত ইসলামের উপর 2013 সালের 5 মে শাপলা চত্বরে যেভাবে নির্যাতন করে কতগুলো মানুষকে সেদিন শহীদ করা হয়েছিল, বাংলাদেশের মানুষ কি তা জানার অধিকারও রাখে না? সেদিন নির্যাতন করে নিষ্পেষণ করে আমাদের আলেম সমাজের মেরুদণ্ড ভেঙে ফেলা হয়েছিল, কিন্তু দুঃখজনক সেই আলেম সমাজ আজ পর্যন্ত ঐক্যবদ্ধ হতে পারল না। আমরা যদি বলি এই 14 সালের নির্বাচনের পরে 2018 সালে যে নির্বাচন, এই নির্বাচনে তারা এমন একটি ভাবে নির্বাচন করেছে, এই নির্বাচনের মাধ্যমে তারা বাংলাদেশের যে গণতন্ত্রের কথা বলে গণতন্ত্রকে ভেঙে ফেলা হয়েছে। 2024 সালের এই ডামি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের যে নির্বাচন ব্যবস্থা, এই নির্বাচন ব্যবস্থাকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, এদেশের মানুষ যখন ভোট কেন্দ্রগুলোতে গিয়েছে বলা হয়েছে আপনার ভোট হয়ে গেছে, আপনার আর ভোট লাগবে না। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ থেকে যেভাবে ভোটের সংস্কৃতিকে তুলে দেওয়ার চেষ্টা করা হয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে এদেশের শিক্ষার্থীরা শুধু একটি কথা বলেছিল যে আমরা সকল কোটা প্রথার বিরুদ্ধে আমরা চাই একটি সমতা প্রতিষ্ঠিত হোক। আমরা চেয়েছিলাম এমন একটি রাষ্ট্র যেখানে কৃষকের ছেলে কৃষক থাকবে, আর কোটার বলে অনেক অফিসারের সন্তানরা যাদের কোটা রয়েছে তারা সেখানে নিজেদেরকে আবার সেই প্রভুত্বের জায়গায় বসাবে। এই ধরনের রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে আমাদের স্লোগান ছিল, আমাদের কথা, আমাদের বক্তব্য স্পষ্ট ছিল। এই সমাজে যারা মেধাবী, এই সমাজে যারা তাদের পরিশ্রমের বিনিময়ে সর্বোচ্চ জায়গায় যেতে চায়, তাদেরকে সেই সুযোগ করে দিতে হবে, কিন্তু সরকার দিতে পারে নাই, বিধায় এই আন্দোলন তৈরি হয়েছিল। আমরা সরকার বিরোধী আন্দোলন করিনি, আমরা বলেছিলাম আমরা কোটা ব্যবস্থার পরিবর্তন চাই। কিন্তু আমরা লক্ষ্য করেছিলাম মাত্র কয়েকদিনের ব্যবধানে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম সহ সারা বাংলাদেশ একের পর এক খুন, গুম, হত্যার যে রাজনীতি খুনি হাসিনা শুরু করেছিল, এই রাজনীতির মাধ্যমে 5 বছরের শিশু থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধ পর্যন্ত তার এই সেনা, তার যে পুলিশ বাহিনী, এই 5টা গোলামদের হাতে সেদিন নিহত হয়েছিল। সম্মানিত উপস্থিতি, আমরা শুধু এতটুকুই বলতে চাই, এই যে ব্যবস্থা, এই অপরাধমূলক কর্মকাণ্ড, হাজার হাজার মানুষ গুম হয়েছে, হাজার হাজার মানুষ খুন হয়েছে। আমরা যদি দেখি যে অনেকগুলো গণহত্যার সাথে তারা সম্পৃক্ত হয়েছিল। দেশের মানুষ যারা আজকে আপনারা আমাদের সামনে বসে আছেন, আমার মনে হয় যাদের বয়স 30 থেকে 60 বছরের মধ্যে, আল্লামা দেলার হোসেন সাইদি হুজুরের ক্যাসেট শুনতে শুনতে ঘুমাননি এরকম মানুষ সম্ভবত বাংলাদেশে পাওয়া যাবে। কি অপরাধ ছিল! 2 জন মন্ত্রী দায়িত্ব পালন করেছেন। এই বাংলাদেশের মতো একটা করাপ্টেড রাষ্ট্র যেখানে দুর্নীতির সয়লাব চলে, 2 জন মন্ত্রী দায়িত্ব পালন করলেন। একজন মন্ত্রী 2টি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করলেন। আমাদের শহীদ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী এবং আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, 2 জনের দায়িত্বের মধ্যে বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেদিন তত্ত্বাবধায়ক সরকারের হাতে গ্রেপ্তার হয়েছিল দুর্নীতির কারণে, কিন্তু জামাত ইসলামের 2 জন মন্ত্রী ছিল যারা গ্রেপ্তার হয়নি, সারা বাংলাদেশ স্বীকৃত। ঠিক কিনা? কোনো অপরাধ ছিল না। অপরাধ ছিল একটি, তারা মনে করেছিল তাদেরকে যদি সুযোগ দেওয়া যায়, যারা মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পরে 2 টাকা দুর্নীতি করে না, যারা সারা বাংলাদেশে কোরআনের কথা বলার জন্য ফাঁসির কাষ্ঠ পর্যন্ত যেতে পারে,
যারা বাতিল শক্তির চোখে চোখ রেখে গর্জন দিতে পারে, এরা যদি বাংলাদেশে টিকে যায় তাহলে ইসলামের যে উত্থান হবে, এই উত্থানের মাধ্যমে তাদের বোতল বোতল এবং বড় বড় ঘুষ খাওয়া বন্ধ হয়ে যাবে। জন্য আমাদের নেতৃবৃন্দকে শহীদ করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা শুধু এতটুকু বলতে চাই, আমাদের দুজন মন্ত্রী ছিলেন, সেখানে 2 টাকার দুর্নীতি পর্যন্ত তারা পায়নি। আমাদের যত চেয়ারম্যান ছিল, বিভিন্ন জায়গায় এমপি হয়েছে একবার, মৌলানা আব্দুল খালেক সাহেব সাতক্ষীরার এমপি, উনি সহ যারা সাতক্ষীরাতে এমপি হয়েছিলেন, ভোট মানুষ দিয়েছে একবার, কিন্তু থেকেছে 7 টার্ম। শুধু একবার নির্বাচিত করেছে, মানুষ বুঝে ফেলেছে যে আমার এই আসনে যদি যোগ্য কোনো প্রার্থী থাকে তিনি হচ্ছেন মাওলানা আব্দুল খালেক। তিনিও জেলের মধ্যে শহীদ হয়েছিলেন, অপরাধ ছিল ইসলামী আন্দোলন করতেন তিনি। সম্মানিত উপস্থিতি, আমরা শুধু একটি কথা বলতে চাই, এই জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের বাংলাদেশের মানুষ, অধিকাংশ মানুষ চেয়েছে যারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হয়েছে সেই পরিবারগুলোকে পুনর্বাসিত করা হোক। একটি পরিবারে উমর ফারুক ভাই চট্টগ্রামে শহীদ হয়েছিলেন, তার পরিবারে কেবলমাত্র ছোট্ট একটি কমলমতি 3 থেকে 4 বছরের একটা মেয়ে ছাড়া তার পরিবারে কেউ নেই। এই পরিবারটায় দেখবে কেউ, এরকম কোনো মানুষ সেখানে নেই। আমরা চেয়েছিলাম যে অন্তত অন্তর্বর্তীকালীন সরকার তার পরিবারের একজন ব্যক্তিকে, যিনি সক্ষম, তাকে একটি চাকরির ব্যবস্থা করুক, অন্তত তার এই সন্তানটি মানুষ হোক। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হয়েছিলেন শহীদ ফয়সাল আহমেদ শান্ত, বাবা মার একমাত্র সন্তান। তার পরিবারে ছোট্ট একটি বোন ক্লাস 7-এ পড়ে, এর বাইরে আর কেউ নেই। আমরা বলেছিলাম যে তার পরিবারকে একটু পুনর্বাসিত করা হোক। সারা বাংলাদেশে আপনারা যদি দেখবেন আমাদের শহীদ আবু সাইদ ভাইয়ের বাবা, যার বয়স অন্তত 80-র ঘরে হবে, আমরা বলেছিলাম তার পরিবারকে পুনর্বাসিত করা হোক। যারা আজকে হসপিটালের বেডে কাঁদছে তাদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করা হোক। যারা ইতিমধ্যে চোখ হারিয়েছে, পা হারিয়েছে, হাত হারিয়েছে, তাদেরকে পুনর্বাসিত করা হোক। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তা করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। আমরা জানি না, আমরা আন্দোলন করেছি, রাজপথে স্লোগান দিয়েছি, আমরা জীবন দিয়েছি, আমরা শহীদ হয়েছি। আমাদের খেলার সাথে আমাদের বন্ধুরা, আমাদের সাথে যারা ক্লাসমেটে ক্লাসে বসে ক্লাস করত, তারা শহীদ হয়েছে। আমরা রাজপথে তাদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করেছি। কিন্তু কে বা কাদের ইশারায় এই অন্তর্বর্তীকালীন সরকার সেই পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ড, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি হুজুরের রায়ের দিনে যে মানুষকে যে পাখির মতো হত্যা করা হয়েছিল, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 2000 ভাই বোন শহীদ হয়েছিল, এই তাদেরকে কেন পুনর্বাসিত করেনি আমাদের জানা নেই। কিন্তু মানুষ বুঝে কাদের ইশারায় হয়েছে। সম্মানিত উপস্থিতি, শুধু এতটুকু বলতে চাই, আজকে বাংলাদেশে সন্তান যখন শিক্ষিত হয়, যখন বিয়ে পড়ে, এমএ পড়াশোনা করে, তখন তার বাবা তাকে বলে, বাবা আমি তো এত ভালো বুঝি না, তুই যেটা বলতিস সেটাই সম্ভবত ঠিক কথা। বলেন না আপনারা? বাবা বলে যে আমি তো মূর্খ মানুষ, আমি এত কিছু বুঝি না, হয়তো তুই যেটা করছিস সেটাই ঠিক আছে। আজকে আপনাদের সন্তানগুলোই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। আজকে আপনাদের সন্তানরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, তারা যেভাবে ইসলামী আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত রয়েছে, যারা ইসলামী ছাত্র শিবিরের ভাইরা রয়েছে, তাদেরকে যেভাবে তারা বিভিন্নভাবে অ্যানালাইসিস করার মাধ্যমে, তাদেরকে যাচাই বাছাই করার মাধ্যমে তাদের উপর ম্যান্ডেট দিয়ে নির্বাচিত করেছে, এবং প্রত্যেকটি ক্যাম্পাস ইসলামী ছাত্র শিবিরের ভাইরা নির্বাচিত হওয়ার পর থেকে চাকসুতে যেভাবে কাজ করে যাচ্ছে, আমরা বিশ্বাস করি সন্তানরা যে সিদ্ধান্ত নিয়েছে, আগামী দিনের বাংলাদেশে বাবারাও সন্তানদের পথের সিদ্ধান্ত নেবে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশকে যারা পিছিয়ে রাখতে চায়, এই বাংলাদেশ আর পিছিয়ে থাকবে না ইনশাআল্লাহ। আমরা শুধু কয়েকটি দাবি রেখে আমি আমার কথা শেষ করতে চাই। প্রথম দাবি রাখতে চাই, বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জ্বালানি ব্যবস্থা হচ্ছে গ্যাস। এই নাটোরের উপর দিয়ে গ্যাস চলে গেছে, কিন্তু নাটোরের মানুষ এখন পর্যন্ত গ্যাস পায়নি। নাটোরের মানুষ এখন পর্যন্ত গ্যাস ব্যবহার করতে পারে না। আমরা সরকারের প্রতি উদাত্ত আহ্বান রাখছি আমাদের এই প্রোগ্রামের পক্ষ থেকে, যে নাটোরের মানুষ যেন তাদের নিজের জমির উপর দিয়ে, নিজের বাড়ির উপর দিয়ে যে গ্যাস গেছে, এই গ্যাসের যেন সুব্যবস্থা করা হয়। এই ব্যবস্থাপনার মাধ্যমে এই নাটোর যেন আরো এগিয়ে যায়, সেই ব্যবস্থা যেন অন্তর্বর্তীকালীন সরকার করেন। আমরা বলতে চাই,
সারা বাংলাদেশে যতগুলো রোডে অ্যাক্সিডেন্ট হয় আমরা দেখেছি, সেই চট্টগ্রাম থেকে কক্সবাজার রোডে কয়েকদিন পর পর পুরো পরিবার সমেত দেখা যাচ্ছে যে সেখানে শহীদ হয়ে যাচ্ছে। ঠিক তেমনিভাবে হাটিকুমরুল থেকে শুরু করে বনপাড়া এই রোডে আমরা দেখলাম কিছুদিন পূর্বে একই পরিবারের 8 জন তারা সেখানে নিহত হলো। আমরা উদার আহ্বান রাখতে চাই সরকারকে, সামান্য একটি বাজেট দিয়ে হলেও আমাদের এই যান চলাচল এবং মানুষের জীবনের নিরাপত্তার জন্য এই রাস্তাটির উন্নয়ন করা হোক। সম্মানিত উপস্থিতি, আমরা উদার আহ্বান রাখতে চাই সরকারকে, সারা বাংলাদেশে যতগুলো সুপেয় পানির উৎস রয়েছে, যতগুলো সুপেয় পানির জলাধার রয়েছে, তার মধ্যে অন্যতম হলো আমাদের চলন বিল। এই চলন বিলে যদি সরকার সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন, এদেশের যারা কন্ট্রিবিউটর রয়েছে, যারা ব্যবসায়িক উদ্যোক্তা রয়েছে, তারা যদি সিদ্ধান্ত নিতে পারেন, সারা বাংলাদেশে যে পরিমাণ মৎস্য চাহিদা রয়েছে, এই মৎস্য চাহিদা পূরণ করে বিদেশে এই চলন বিলের মাছ সাপ্লাই দেওয়া সম্ভব বলে আমরা মনে করি। আমরা মনে করি এই চলন বিলকে যদি একটি পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিস্থাপন করা যায়, এই চলন বিলের যদি মান উন্নয়ন করতে পারে, আমরা বিশ্বাস করি যে চলন বিল দ্বিতীয় কক্সবাজারে পরিণত হবে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি এই ব্যবস্থাপনার সাথে এই নাটোরের মানুষ যারা সুযোগ রয়েছে, যারা তার সাথে সম্পৃক্ত থাকবে, এই খেটে খাওয়ার সাধারণ শ্রমিক জনতা, তারা অন্তত একটি কর্মসংস্থানের ব্যবস্থা খুঁজে পাবে। আমরা উদার আহ্বান রাখতে চাই, আমাদের এই জনপদের মানুষগুলো কৃষক, আমাদের বাবারা, আমাদের মায়েরা খুবই স্বল্প শিক্ষিত মানুষ। এই স্বল্প শিক্ষিত জনপদকে যদি এগিয়ে নিতে হয়, তাহলে নাটোরের বুকে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো এখানে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করতে হবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে দৃঢ়ভাবে বলছি, এই নাটোরে মানুষগুলো কৃষির সাথে সম্পৃক্ত, এই নাটোরের মানুষগুলো কৃষি ব্যবস্থার সাথে সম্পৃক্ত হওয়ার কারণে স্বল্প শিক্ষিত মানুষগুলো তার সন্তানকে, তাদের অধিকার রয়েছে রাষ্ট্রে, তারাও ট্যাক্স দেয়, তারাও ভ্যাট দেয়। আমাদের অধিকার রয়েছে, আমরা নাটোরে একটি বিশ্ববিদ্যালয় চাই, যেই বিশ্ববিদ্যালয়টি হবে এগ্রিকালচার কৃষি বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে নাটোরের সন্তান যারা রয়েছে, তারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে কৃতিত্বের সাথে নতুন কোনো জায়গায় জয়েন করবে বলে আমরা বিশ্বাস করি। আমরা এই 3টি উদার আহ্বান রেখে আমরা পরিশেষে বলতে চাই, আমার যুবক ভাইয়েরা, আপনাদের সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে, আপনাদের চিন্তা করার সময় এসেছে। বাংলাদেশের মানুষ আর নির্যাতনের রাজনীতি চায় না। বাংলাদেশের মানুষ নতুন করে কোনো ট্রমাটাইজ, নতুন করে স্লোগানের রাজনীতি এদেশের মানুষ আর চায় না। মানুষ বুঝতে শিখেছে। আজকে যদি জামাত ইসলামের প্রথম সারির নেতৃবৃন্দকে শহীদ করা হলো, এদেশের যারা সেনাবাহিনীর দেশপ্রেমিক কর্মকর্তা ছিল তাদেরকে শহীদ করা হলো, আলেম ওলামা যারা ছিল তাদেরকে শহীদ করা হলো, তারা যদি প্রতিশোধ পরায়ণী হতো, তাহলে আমার মনে হয় আওয়ামী লীগের কেউ আর বাড়িতে থাকতে পারতো না। আমরা প্রতিশোধ পরায়ণ নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছিল সিরাজ মনিরা, যার অর্থ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে একটি প্রজ্বলিত অগ্নিশিখা, যিনি সেখান থেকে মানুষকে, তার পুরো উম্মাহকে তিনি আলো বিতরণ করেছেন। যাদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আলো রয়েছে, আমি বিশ্বাস করি তাদের দ্বারা কোনো মানুষ আক্রান্ত হতে পারে না, তাদের দ্বারা চাঁদাবাজি হতে পারে না, তাদের দ্বারা কোনো অপরাধমূলক কার্যক্রম হতে পারে না, তারা তাদের ভাইয়ের সম্পদ লুট করে না, তারা কোনো দোকান দখল করে না, তারা বালুর মাঠ দখল করে না, তারা জমি দখল করে না। আমি বিশ্বাস করি যারা ইসলামের এই আলোয় আলোকিত হয়েছে, এই মানুষগুলোই পরিশেষে সোনার মানুষে পরিণত হয়েছে। আমরা বিশ্বাস করি যদি ইসলামপন্থীরা ক্ষমতায় আসে, এই সমাজে যারা ভিন্ন ধর্মাবলম্বী রয়েছে তারা সবচেয়ে নিজেদেরকে নিরাপদ মনে করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল, যেখানে আমাদের সাদিক কায়েম ভাই যে ভোট পেয়েছিল, সারা বাংলাদেশের মানুষ সেদিন বলেছিল যে যারা ভিন্ন ধর্মাবলম্বী রয়েছে তারা ছাত্র শিবিরকে পছন্দ করে না। কিন্তু আমরা খেয়াল করেছি ঠিক তার কিছুদিন পরে, মাত্র মাসখানেক থেকে 1.5 মাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত বেশি কাজ হয়েছে, জগন্নাথ হলে সবচেয়ে বড় বড় প্রোগ্রাম হয়েছে। এর প্রভাব পড়েছে চাকসু নির্বাচনে। চাকসু নির্বাচনে যে হলটি আমাদের অমুসলিম ভাই বোনদের হল, আমি চাকসুর ভিপি হিসেবে বলছি, আমার অমুসলিম ভাই বোনের আমার পুরো আস্থা রেখে সেখানে আমাকে সবচেয়ে বেশি ভোট দিয়েছে, আলহামদুলিল্লাহ। এর কারণ
যারা ভয় পেয়েছিল ডাকসু নির্বাচনে সাদিক কায়েম যদি ভীতি হয় তাহলে হয়তো নির্যাতন নেমে আসতে পারে, আমরা স্বাধীনভাবে চলতে পারবো না। কিন্তু তারাই সিদ্ধান্ত নিয়েছে যে সাদিক কায়েম ভীতি হওয়ার কারণে ভিন্ন ধর্মাবলম্বী অমুসলিম যারা রয়েছে তাদেরকে এত শ্রদ্ধা, এত ভালোবাসা, এত নিরাপত্তা দিয়েছে, যার কারণে চাকসু এবং রাকসু নির্বাচনে আমাদের অমুসলিম ভাই বোনেরা এত বিপুল পরিমাণে ভোট দিয়েছে। আমরা বিশ্বাস করি জামাত ইসলামী সহ ইসলামী দল যারা রয়েছেন তারা যদি এই নিরাপত্তা দিতে পারেন, তারা যদি দায়িত্ব গ্রহণ করতে পারেন, আগামী দিনে যে বিপ্লব হবে এই বিপ্লবে মুসলিমরা সবচেয়ে, মুসলমানদের দল ইসলামী দলকে সবচেয়ে বেশি ভোট দিবেন ইনশাআল্লাহ। পরিশেষে বলতে চাই এই বাংলাদেশটাকে আমরা সবাইকে সাথে নিয়ে ঘুরতে চাই। আমাদের এই ছুটে চলা, আমাদের এই অক্লান্ত পরিশ্রম, আমাদের আপনাদের সাথে আপনাদের সামনে আসা, এর মূল কারণ হলো আমরা বাংলাদেশটা গঠন করতে চাই। একজন বিসিএস ক্যাডার তার ভোটের মূল্য যা আপনার ভোটের